আজকে যে নোটিশটা মাননীয় বিরোধী দলীয় নেতা মুলতবি প্রস্তাবের জন্য উত্থাপন করেছেন, লিখিত কাগজটা আমার কাছে আছে। এখানে জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025, আদেশ নম্বর 1 2025, আমি পড়ছি ওনারটা। এর অনুচ্ছেদ 10 অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে, এটাই হচ্ছে আজকের ফ্যাক্ট ইন ইস্যু, আলোচ্য বিষয়। তা আসি, এই 10 অনুচ্ছেদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের কি, সেটা হচ্ছে পরিষদের অধিবেশন আহ্বান, কোরাম ভোটদান ইত্যাদি সংসদ নির্বাচনের ফল ঘোষিত হইবার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। এটা একটি আদেশ। তাদের বক্তব্য অনুযায়ী এই পরিষদের অধিবেশন কেন রাষ্ট্রপতি আহ্বান করলেন না? এবার সংবিধানে আসি। আর্টিকেল 72 অনুসারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী, লিখিত পরামর্শ অনুযায়ী সংসদের অধিবেশন, প্রথম অধিবেশন, সময় স্থান নির্ধারণ করে প্রজ্ঞাপন করেছেন। আর্টিকেল 73 অনুসারে তার ভাষণ দেওয়ার কথা, তিনি এখানে ভাষণ দিয়েছেন। আমাদের মাননীয় বিরোধী দলের সদস্যগণ তার ভাষণ শুনতে চান নাই, ওয়াকআউট করেছেন, ভালো কথা, কিন্তু তার ভাষণের উপর আলোচনা করছেন এবং 50 ঘন্টা আলোচনা হবে ইনশাআল্লাহ। মাননীয় মহামান্য রাষ্ট্রপতির কাছে সংবিধান অনুযায়ী আমাদের কোনো কোনো সদস্য এখানে আছেন, উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। সংবিধান তখন ভালো ছিল, রাষ্ট্রপতিও তখন ভালো ছিল, কিন্তু ভাষণের দিন উনি মনোপুত হলেন না আর কি। যাই হোক, এখন এই আদেশটা নিয়ে যে আমরা আলোচনা করব, আদেশের অনুবলে যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন কেন আহ্বান করা হবে না, তার উপর যে আলোচনা করব, আদেশটা কি, কিছু কিছু জবাবের মধ্যে চলে আসবে। মাননীয় বিরোধী দলের একজন সদস্য বলেছেন এই আদেশটা বৈধ আইন। এইখানেই হচ্ছে বিতর্কটা। এই আদেশটা বৈধ আইন না। রাষ্ট্রপতি আদেশ জারি করতে পারতেন, পাস্ট টেন্স। 1971 সালের 26শে মার্চের পরের থেকে বাংলাদেশের সংবিধান প্রণীত হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী এবং সেই অনুযায়ী লস কন্টিনিউয়ান্স এনফোর্সমেন্ট অর্ডার 1971 10th এপ্রিল এবং দি বাংলাদেশ কনস্টিটিউশন প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার 1972, এই অনুসারে রাষ্ট্র পরিচালিত হয়েছে। রাষ্ট্রপতি অর্ডার জারি করেছেন, রাষ্ট্রপতির অর্ডার অনুসারে নবগঠিত রাষ্ট্র পরিচালিত হয়েছে। আদেশগুলো সবগুলোকে বৈধতা দিয়ে সংবিধানের প্রথম এবং 4th তফসিলে বৈধতা দেওয়া হয়েছে, কন্টিনিউশন হয়েছে। আমি সেই আদেশকে বৈধ আদেশ মনে করি। যে হাইকোর্টের আদেশ, যে রুলিং এর কথা বললেন, সেই আদেশগুলোকে আইনে পরিণত, আইন বলে স্ট্যাটাস দেওয়া হয়েছে। অবশ্যই আর্টিকেল 152 অনুসারে একটা হচ্ছে ল, আরেকটা হচ্ছে এক্সিস্টিং লস। আইন এবং প্রচলিত আইন দুই জায়গাতেই আদেশ হচ্ছে বৈধ আইন। অন্যান্য প্রথা, রুলস সবকিছু বৈধ আইন, আদেশও আইন। কিন্তু এই আদেশ হলো ছিল, কিন্তু আদেশ জারি করার ক্ষমতা 1973 সালের 7ই এপ্রিলের পর রাষ্ট্রপতির আর রইল না। 4th তফসিলের, সংবিধানের 4th তফসিলের ধারা 3 সাবসেকশন 2 সাবসেকশন 3 অনুসারে যে সমস্ত আদেশ জারি হয়েছিল সেটা বৈধ, এবং যে সমস্ত আদেশ জারি হয়েছে সেটা পরে রাষ্ট্রপতি বাংলাদেশে প্রণীত সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণতা দেওয়ার জন্য সেটা আদেশ সংশোধনও করার ক্ষমতা দেয়া হয়েছে। এবং সেখানে আপনি দেখবেন 2 বছরের টাইম লিমিট করে দেওয়া হয়েছিল। আমি দেখে বললে ভালো বলি না, সেই জন্য এমনি বলি। তো সেই জায়গায় 2 বছরের সময়সীমা 1974 সালের একটা দিবসে শেষ হয়, সেটা আমি পরে বলবো, এখানে দেখে বলতে হবে। কিন্তু 4th তফসিলের
ধারা 17 সাবসেকশন 2 লাস্ট প্যারাগ্রাফ অনুসারে বাংলাদেশের রাষ্ট্রপতির আর আদেশ জারির ক্ষমতা রইল না। তারপরে দেখে নিতে পারেন। তারপরে রাষ্ট্রপতি আদেশ জারি করলেন কিভাবে, সেটাই হচ্ছে আজকের ফ্যাক্টর ইস্যু। যেই আদেশের জন্মই বৈধ হলো না, সেই আদেশ হবে ভয়েড অ্যাব ইনিশিও লিগ্যাল ল্যাঙ্গুয়েজ, সূচনা থেকেই অবৈধ। এইবার বক্তৃতায় আসি। মাননীয় স্পিকার, এই আদেশটা রাষ্ট্রপতির অধ্যাদেশ না হওয়ার কারণে 133টি অধ্যাদেশ উপস্থাপন করা হলেও সংসদের প্রথম দিনে এই আদেশটা উপস্থাপন করা হলো না, কারণ এটা না হয় অধ্যাদেশ না হয় আইন। আমি সেজন্য বলেছিলাম এটা হয়তো কোনো নিউট্রাল জেন্ডার হতে পারে। এনিওয়ে, এই আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল। এটা আমি আজকে আবার পুনরুচ্চারণ করছি। এই আদেশের 10 ধারা অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের যে অধিবেশন আহ্বান করার কথা আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা উত্থাপন করেছেন, সেইটা ফ্যাক্ট ইন ইস্যু সম্পর্কে আমি আজকে বলে ফেললাম। এখন রাষ্ট্রপতি যে রাষ্ট্রপতি 72 অনুচ্ছেদ অনুসারে যে সংবিধানের নির্দেশ বিধান অনুসারে প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী এই মহান জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, স্থান এবং সময় নির্ধারণ করেছেন, সেটাও বলেছি। কিন্তু সংবিধান সংস্কার পরিষদের কি কোনো অস্তিত্ব এখন আছে যে রাষ্ট্রপতি কোন বিধান বলে এই অধিবেশন আহ্বান করবেন? এই আদেশ, যে আদেশটা ভয়েড অ্যাব ইনিশিও, সেই অনুবলে কি রাষ্ট্রপতি কোনো ক্ষমতা প্রাপ্ত হলেন? হ্যাঁ, যদি আমরা এখানে সবাই সম্মত হতাম, সংবিধান সংশোধন হয়ে যেত, সেখানে রাষ্ট্রপতিকে ক্ষমতা দেয়া হতো এবং রাষ্ট্রপতি সেই অনুসারে সংবিধান সংস্কার পরিষদের গঠন করতেন। সংবিধানে আসতো, ফর্ম আসতো তৃতীয় তফসিলে 148-এর বিধান অনুসারে। সেই ফর্ম অনুসারে যিনি শপথ পরিচালনা করতে পারতেন তিনি, তার নির্ধারণ হতো, সেটি স্পিকার হোক, রাষ্ট্রপতি হোক বা প্রধান নির্বাচন কমিশনার হোক। তারপরে সেই প্রশ্ন আসতে পারত। এখন যেই সংবিধানের 4th তফসিলের 3য় দফা সাবসেকশন 2, সাবসেকশন 3 এবং 17 দফার লাস্ট প্যারাগ্রাফ সাবসেকশন 2 আমি উদ্ধৃত করলাম, সেটা দয়া করে সবাই দেখতে পারেন। এখন কথা হলো, মাননীয় স্পিকার, এই আদেশটার অনুবলে আমরা যেটা এখানে দাবি করছি সেটা তো একটা অবৈধ আদেশ, ভয়েড অ্যাব ইনিশিও। কিন্তু আমরা যদি সংবিধান সংশোধন চাই, তাহলে সেই সংবিধান সংশোধন জাতির কাছে আজকে আমি পরিষ্কারভাবে প্রকাশ করতে চাই। একটা বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে সারা জাতির মধ্যে যে বিএনপি সংস্কার চায় না। বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বিএনপি জুলাই জাতীয় সনদ মানে না। কিন্তু যেটা নিয়ে বিতর্ক হচ্ছে সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ, অর্থাৎ জুলাই আদেশ। আমরা তো আছি জুলাই জাতীয় সনদে, যেটা জাতির সামনে সবাই স্বাক্ষর করেছি সেটাই। এবং এই জুলাই জাতীয় সনদের 2025-এর ঐতিহাসিকভাবে যেটা স্বাক্ষরিত হয়েছে, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের, গণতান্ত্রিক রাজনৈতিক দলের ফেসিবাদী বাদে যেটা রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে স্বাক্ষরিত হয়েছে, এই দলিলের প্রত্যেকটি অক্ষর, শব্দ, বাক্য আমরা ধারণ করি এবং প্রশ্ন উঠেছে যে আমরা এই আদেশের অনুবলে কেন আমরা গণভোট যেটা অনুষ্ঠিত হয়েছে সেটা মানছি না। আসেন, গণভোট অনুষ্ঠিত হয়েছে, এই গণভোটের প্রস্তাবক তো আমরা ছিলাম। আমি প্রস্তাব দিয়েছিলাম বিএনপির পক্ষে যে অন্যান্য রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদ যখন স্বাক্ষরিত হবে, তখনও হয়নি, সেটার আইনি ভিত্তি দেওয়ার জন্য সবাই একটা দাবি উত্থাপন করলেন। বললাম হ্যাঁ, জনগণের সম্মতি নেওয়া যায়। এই জুলাই জাতীয় সনদের পক্ষে জনগণ আছে কি নাই? কারণ এই জুলাই জাতীয় সনদের 2টা ভাগ। প্রথম ভাগ হচ্ছে সংবিধান
সংশোধন সাপেক্ষে আমরা সংস্কারের বিষয় সমূহ এখানে বলা আছে 1 থেকে 48, 1 থেকে 47 সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কারের বিষয় সমূহ লেখায় আছে। সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কারের বিষয় সমূহ যদি এই জুলাই সনদের পক্ষে জনগণ হ্যাঁ বলে, তাহলে পরে আমরা সংবিধান সংশোধন করতে পারবো সেই 47টা বিষয়ে উইথ নোট অফ ডিসেন্ট। প্রত্যেকটা নোট অফ ডিসেন্টে বলা আছে যে সমস্ত রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহার উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে, তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। আগামী কালকে অথবা পরশু সম্ভবত আরেকটি মুলতবি নোটিশের উপরে আমরা আলোচনা করতে চাইব। আমরা দিচ্ছি না, বেসরকারি সদস্যরা দিচ্ছে। সেখানে এই জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি ধারা ও উপধারা কি কি আছে সেই বিষয়ে কথা হবে, প্রতিশ্রুতি বিষয়ে। আমি আজকে ওখানে বিস্তারিত যাব না। এটার দ্বিতীয় ভাগ হচ্ছে যে সমস্ত সংস্কারের বিষয়ে আমরা একমত হয়েছি সেই বিষয়ের মধ্যে কিছু আইন আছে সংশোধন করতে হবে, কানুন আছে, বিধি আছে, বিধান আছে। সেটার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন হয় নাই বিধায় ইন্টারিম গভর্নমেন্ট অনেক অধ্যাদেশের মাধ্যমে সেগুলো সংশোধন করেছেন, এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমেও করেছেন। আমরা এগ্রিড হয়েছি। তবে সেই সমস্ত অধ্যাদেশগুলো বিধান মতে বাংলাদেশের নির্বাচিত জাতীয় সংসদে উত্থাপন করতে হয়েছে। আর্টিকেল 93 অনুসারে আইনমন্ত্রী সেটা করেছেন। And this is the supremacy of the parliament, and this is the sovereignty of the people, and this is the sovereign house of the nation. এই sovereign হাউসের ক্ষমতা হচ্ছে, এখতিয়ার হচ্ছে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারলেও ইন বিটুইন টু সেশনস সেটা এই মহান সংসদে পাশ করে নিতে হবে উইদিন 30 days। এটাই হচ্ছে সার্বভৌম পার্লামেন্টের সার্বভৌমত্ব। মাননীয় স্পিকার, আমরা এখন যদি এটার পোস্টমর্টম করতে চাই, রাষ্ট্রপতি